নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আবারও আমরা চলে এলাম প্রত্যেক দিনকার মতো আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে আমাদের সন্ধে ৫টার লাইভ শো মানে প্যানেল ডিসকাশন অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা প্রত্যেকদিন কোনো না কোনো বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আমাদের প্রোগ্রামটা পরিচালনা করে থাকি। তেমনি আজকে আমাদের পাশে রয়েছেন একজন বিশিষ্ট আই সার্জন। উনি আইজিএমে কর্মরত রয়েছেন। প্রথমেই আমি উনার সঙ্গে উনার পরিচয়টা জেনে নেব। নমস্কার স্যার, আপনি প্রথমেই আমাদের দর্শকবৃন্দদের যদি আপনার পরিচয়টা দেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমার নাম ডক্টর শ্যামরূপ ভট্টাচার্য। আমি একজন চক্ষুরোগ চিকিৎসক, বর্তমানে আইজিএম হসপিটালে কর্মরত আছি। ধন্যবাদ স্যার। স্যার, প্রথমে আপনার থেকে আপনার পরিচয়টা যেরকম জেনেছি, তেমনভাবে জানতে চাইবো, স্যার আপনি কি এখানেই থাকছেন? কত বছর ধরে থাকছেন? এখানেই কি আপনি ছোটবেলা থেকে কি এখানেই হ্যাঁ, কাটাচ্ছেন? হ্যাঁ, আমার জন্ম থেকে শুরু করে শিক্ষাও প্রধানত আগরতলা শহরেই। আচ্ছা, আচ্ছা। তো স্যার, আপনি যে আইজিএম এ কর্মরত, হুম কত হুম। বছর যাবৎ কর্মরত রয়েছেন? আমি আইজিএমে গত 5 বছর ধরে আছি। অবশ্যই স্যার। স্যার, যেহেতু আইজিএম এ আপনি কর্মরত রয়েছেন, হুম তো হুম। সেখান থেকে ওই আমরা চাচ্ছি যে ওই টপিকটা নিয়ে কিছুটা আলোচনা হ্যাঁ, হয়ে যাক। নিশ্চয়ই, দর্শকবৃন্দদেরও নিশ্চয়ই। জানা হোক হুম হুম। আপনার থেকে। স্যার, আগে জানতাম আমরা আমাদের আইজিএম এর নাম ভিএম ছিল। হুম সেখান হুম। থেকে আইজিএম এ আ ক মানে নামটা হয়েছে। তো স্যার ওই হিস্ট্রিটা যদি একটু আমাদেরকেও জানান এবং আমাদের দর্শকবৃন্দদের একটু হ্যাঁ, তুলে সেটা ধরেন আমি আরকি। বলছি। এ ব্যাপারে জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে সুদূর 1873 সালে। 1873 সালে তৎকালীন ত্রিপুরার মহারাজা ছিলেন বীরচন্দ্র মাণিক্য বাহাদুর মহাশয়। হুম। তো তিনি 30 বেডের হসপিটাল নিয়ে, এখন যে জায়গাটাতে আইজিএম হসপিটাল আছে ওই জায়গাটাতেই 30 খানি বেড নিয়ে একটি চিকিৎসালয় চালু করেন। পরবর্তীকালে রাধাকিশোর মাণিক্য বাহাদুর মহাশয়ের আমলে সেটা 54 বেড হয়, যার মধ্যে 10খানা ছিল সংক্রামক রোগের জন্য আলাদা করে। তো সেই সময়ই ভিক্টোরিয়া মেমোরিয়াল নাম হয়, ইংল্যান্ডের কুইন ভিক্টোরিয়ার স্মৃতি অনুসারে ভিক্টোরিয়া মেমোরিয়াল নামটা হয়। তো সেই নামেই বহু বছর চলেছিল। এরপর 1990 সালে হসপিটালটার নতুন করে নাম হয় আইজিএম হসপিটাল বা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল, যে নামে এখন হসপিটালটাকে সবাই চেনেন। অবশ্যই স্যার। স্যার, যেটা আমাদের আইজিএম হুম হুম। সেখানে স্যার রুগী দেখা এবং রুগী মানে ভর্তি হওয়া, ছুটি দেওয়া সবকিছুর বাইরে আইজিএম এ স্যার আর কি আছে? যেটা মানে এটা তো পার্টিকুলারলি বলতে গেলে আমাদের একটু ভেতরকার বিষয়, যেটা আমরা জানি না। হুম হুম। আমরা জানি যে হসপিটাল মানে সেখানে মানুষ অসুস্থ হলে যায়, চিকিৎসা পায় এবং ওরা বাড়ি ফিরে যায়। স্যার এর বাইরে আইজিএম এ আর কি রয়েছে? এটা আপনি ভালো বলেছেন যে একটু ভেতরকার বিষয় এবং একটু গভীরে চিন্তা করার বিষয়। এখন আইজিএম হসপিটাল শুধু যে একটা হসপিটাল, শুধু রুগী আসে, চিকিৎসা হয়, রুগী আহ, ছুটি হয়ে যায়, ঠিক এরকম নয়। আইজিএমকে আপনি বলতে পারেন একটি বহুমুখী প্রতিষ্ঠান। এখানে শুধু চিকিৎসা নয়, সেখানে আপনার চিকিৎসা বা বিভিন্ন ধরনের আহ, সরকারি স্কিমগুলোকে মেটেরিয়ালাইজ করা, একাডেমিক অ্যাক্টিভিটি বা শিক্ষামূলক বা বৃত্তিমূলক কিছু কার্যক্রম, অনেক কিছুই চলে। যেমন মনে করুন হিমোফিলিয়া রোগের যে সেন্টার, সেটা আইজিএম হসপিটাল, সেখানে হিমোফিলিয়ার বিভিন্ন মেডিসিন স্টোর থাকে এবং আশেপাশের হসপিটালগুলো থেকে যখন ডিমান্ড হয় সে অনুযায়ী আইজিএম এর স্টোর থেকেই, আইজিএম এর হিমোফিলিয়া স্টোর থেকেই এই ওষুধগুলো দেওয়া হয়। ঠিক একইভাবে জলাতঙ্কের ওষুধও এরকম ভাবে দেওয়া হয় ডিমান্ড অনুযায়ী। বা এগুলোর জন্য আমাদের ডেডিকেটেড মেডিকেল অফিসাররা আছেন, মেডিকেল অফিসার ইনচার্জরা আছেন। তারপর যে সংক্রামক রোগ, যেমন মনে করুন মিজলস বা পক্স হলো, বসন্ত হলো, সেটার জন্য যে নোডাল সেন্টারটা ত্রিপুরার, এগুলোও কিন্তু আইজিএম। এই ধরনেরই অনেকগুলি অ্যাক্টিভিটি আইজিএম এর আছে, যাতে করে আইজিএম একটা বহুমুখী প্রতিষ্ঠান হয়ে উঠেছে, যেটা শুধু রুগী দেখা, রুগী ভর্তি করা এবং রুগী ছুটি দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর বাইরেও অনেক কিছু রয়ে গেছে। অবশ্যই স্যার। স্যার, আপনি যেরকম আমাদের যেহেতু হেলথ ব্যবস্থাটা নিয়ে হুম হুম। বলছেন, হুম স্যার সেখানে মেডিকেল কলেজ থেকে শুরু করে সবটাই ইনভলভ আছে। হুম। হুম তো স্যার আইজিএম এ কি মানে যেটা মেডিকেল কলেজে রয়েছে কিন্তু হুম। আইজিএম এ নেই, এরকম কি কিছু বিষয় রয়েছে? হ্যাঁ, শুধু আছে আছে এরকম এরকম নয়। দুটো জিনিস আমি বলবো যেটা এই মুহূর্তে আইজিএম হসপিটাল নেই। একটা হচ্ছে ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি। ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি যে ডিপার্টমেন্টটা,
প্রধানত ইনজিউরি বা লিগাল ডক্টরদের লিগাল রেসপন্সিবিলিটি, এথিক্স এগুলো নিয়ে ডিল করে, ওটা একটা ডিপার্টমেন্ট আছে। তো আলাদা করে ফরেনসিক ডিপার্টমেন্ট আমাদের ওখানটায় নেই, বা ফরেনসিকের স্পেশালিস্টও কেউ নেই। কিন্তু এমবিবিএস করার সময় চিকিৎসকদের ফরেনসিক সম্বন্ধে পড়তে হয়। তো যতটুকু ফরেনসিকের কাজ হয়, আমরা সাধারণত আমাদের ইতিমধ্যেই যতটুকু নলেজ আমরা সংগ্রহ করেছি এর মধ্যে দিয়ে আমরা কাজটা করার চেষ্টা করি। তবুও বলবো যে ফরেনসিকের স্পেশালিস্ট বা ফরেনসিকের আলাদা করে ডিপার্টমেন্ট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। একই রকম ভাবে আমাদের কাছে নেই মানসিক রোগ চিকিৎসার আলাদা করে ডিপার্টমেন্ট, বা মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকও এই মুহূর্তে আমাদের কাছে নেই। দেখা যাক ভবিষ্যতে কি হয়। অবশ্যই স্যার। স্যার যেরকম আপনি বলছেন যে আইজিএম মেডিকেল কলেজ, তো স্যার একটা কথা আপনাকে জিজ্ঞেস করব হুম হুম যে আগেকার হেলথ সিস্টেমটা এবং হুম এখনকার হেলথ সিস্টেমটা হুম। ওইটার মধ্যে কিরকম তফাৎ দেখতে পাচ্ছেন? আচ্ছা, মেডিকেল কলেজের প্রসঙ্গ যখন উঠেছে তখন আমি আইজিএম এর আরো দু একটা জিনিস বলবো। যেমন কিছুক্ষণ আগে আমি বলেছি আইজিএম এখন একটা বহুমুখী প্রতিষ্ঠান। তো তার বহুমুখীনতার একটা উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে আইজিএম কিন্তু এখন একটা ট্রেনিং সেন্টারও বটে। চিকিৎসকরা যে স্নাতকোত্তর ডিগ্রি নেন, মানে যার মানে স্পেশালিস্ট যে হন, সেটারও এনবিএমএস অনুমোদিত কোর্স আইজিএম এ শুরু হয়ে গেছে 2022 থেকে। 2024-এ প্রথম ব্যাচটা পাশ করেছে। তো যারা অলরেডি এমবিবিএস পাশ করেছেন, রেজিস্ট্রেশন পেয়ে গেছেন, তাদেরকে আইজিএম এ ট্রেনিং করার ব্যবস্থা আছে। এই মুহূর্তে আমাদের হাতে আছে 4টি বিষয়। একটা হলো প্রসূতি ও ধাত্রীবিদ্যা অর্থাৎ গাইনিকোলজি, সেখানে আছে আমাদের 6খানি সিট। ফ্যামিলি মেডিসিন 6খানি সিট। চক্ষু রোগ সেখানে আছে 4খানি সিট। এবং শিশু রোগ, শিশু বিশেষজ্ঞ তৈরি করা হচ্ছে, তার জন্য আছে 4খানি সিট। মানে স্যার ওই শিক্ষামূলক যে ব্যাপারটা হুম হুম আইজিএম এ হুম। রয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে এগুলো কি ট্রেনিং এর মাধ্যমে দেওয়া হচ্ছে না কোনো হ্যাঁ, এটা কোর্স আছে? ডিপ্লোমা কোর্স করানো হচ্ছে। আচ্ছা ডিপ্লোমা কোর্স করানো হচ্ছে, যেটা এনবিএমএস ন্যাশনাল বোর্ডের আন্ডারে হচ্ছে জিনিসগুলো। তো আমি যেরকম বললাম প্রথম ব্যাচ বেরিয়ে গেছে, এখন আরো দুটো ব্যাচ চলছে। মানে এটা কি স্যার রিসেন্টলি 2022-এর আগে কি কোনো রকম স্কিম ছিল নাকি দু 2022 হাজার থেকে? বাইশের আগে সিপিএস কোর্স ছিল, সেটাও গভর্নমেন্ট রেকগনাইজড। তবে এখন সিপিএস কোর্স নেই, এখন হচ্ছে এনবিইএমএস ডিপ্লোমা কোর্স। আচ্ছা আচ্ছা স্যার, আর কোনো স্কিম আছে কি? মানে একটা শুনেছি আমি জেএসওয়াই এবং জেএসএসকে, এরকম কিছু স্কিম আছে, সেগুলি সম্বন্ধে যদি একটু বিস্তারিত হুম তুলে ধরেন। হুম হুম বলে দিচ্ছি। যেমন জেএসওয়াই, যেটা হচ্ছে জননী সুরক্ষা যোজনা। জননী সুরক্ষা যোজনাও আইজিএম এর অন্তর্ভুক্ত, বা বলতে পারেন আইজিএম জননী সুরক্ষার যোজনার অন্তর্ভুক্ত। সেখানে রুরাল এরিয়ার যদি পেশেন্ট হন, তাহলে 700 টাকা আর্থিক সাহায্য করা হয়। আর আরবান এরিয়ার পেশেন্টদের 600 টাকার মতো একটা আর্থিক সাহায্য করা করা হয়। এটা প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আচ্ছা আচ্ছা, মানে বলতে চাইছেন যে যারা এখানে ট্রিটমেন্টের জন্য আসছে। যে প্রেগনেন্ট মাদাররা যারা আসছেন, আচ্ছা আচ্ছা প্রসূতিরা আচ্ছা যারা আসছেন, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এগুলোতে আসলে কি হয়? মানে এটা তো আপনি বলেছেন যে যারা আরবানে আছে এবং রুরালে আছে ওদের জন্য এই স্কিমটা। এগুলোতে আর কি কি হতে পারে? যেমন আমাদের এখন যেটা করা হয়, যেটা হচ্ছে হসপিটাল ডেলিভারি। তো হসপিটালে ওনার বাড়ি থেকে যে হসপিটালে যে আসবেন, সেটা নিশ্চয়ই একটা খরচ আছে। হ্যাঁ, সেই খরচটা হসপিটাল দিয়ে দিচ্ছে, মানে এই স্কিমের আন্ডারে হসপিটাল দিয়ে দিচ্ছে। বু- তারপর যেহেতু এটা চিকিৎসা, নিশ্চয়ই ওষুধপত্র কিছু লাগে, সেই ওষুধপত্রগুলোও দিচ্ছে। এরকম টোটাল 700 টাকার মতো খরচা হসপিটাল দিয়ে দিচ্ছে। স্যার এমনিতে তো ধরতে গেলে স্যার এত কমে তো হয় না, তাও যে গভর্নমেন্ট এই সুযোগটা করে দিয়েছে অনেকের জন্য, অনেকটা আশা করি অনেকটা হেল্পফুল। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। অবশ্যই স্যার। স্যার এমনিতে আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমরা তো জানি যে স্যার যেরকম প্রাইভেট ডাক্তাররা রয়েছে, হুম হুম অনেক সময় গভর্নমেন্ট সেক্টরেও হুম হুম থাকে। তো হুম হুম স্যার আইজিএম এর যারা রয়েছে হুম। ওরা কি মানে গণ্ডির বাইরে গিয়েও কি মানে রুগী দেখেন? হ্যাঁ, আইজিএম এর কিন্তু বেশ কিছু মানে সামাজিক দায়বদ্ধতা রয়ে গেছে, যার জন্য আইজিএম এর চিকিৎসকরা বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্প করেন। যেমন আমি যেমন আই ক্যাম্পের ব্যাপারগুলো আমি দেখি। মোটামুটি প্রতি মাসে 4টা 5টা করে আমি ক্যাম্প বিভিন্ন জায়গায়, ওয়েস্ট ডিস্ট্রিক্টের মধ্যে আমি বিভিন্ন জায়গায় ক্যাম্প অর্গানাইজ করি। এবং সেখানে কি হয়, আমাদের হয় আইজিএম থেকে বা অনেক সময় জিবি হসপিটাল থেকেও
চিকিৎসকরা যান, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা যান, সেখানে গিয়ে রুগী দেখেন। এবং এর একটা বিশেষ দিক হচ্ছে যাদের ছানি অপারেশনের যোগ্য যারা, তাদেরকে চক্ষু চিকিৎসকরা ওখানেই সিলেক্ট করেন এবং গাড়ির সাহায্যে জিবি বা আইজিএম হসপিটালে নিয়ে আসেন, প্রধানত আইজিএম এ আনেন। তো সেখানে তাদের অপারেশন করা হয়, সম্পূর্ণ বিনামূল্যে ডায়েট দেওয়া হয় এবং আইজিএম হসপিটাল থেকে ওদের বাড়ির যে এরিয়াটা, সেই এরিয়াতে পৌঁছানোর জন্য গাড়ি পর্যন্ত দেওয়া হয়। স্যার এই ফ্রি ব্যবস্থাটা কি, মানে আমিও শুনেছি হুম হুম বিভিন্ন হসপিটাল হুম। নাকি ফ্রিতে চোখের যে হ্যাঁ হ্যাঁ অপারেশনটা ফ্রিতে হ্যাঁ করা হয়, এটা হ্যাঁ। কি এই ইদানিং শুরু হয়েছে নাকি স্যার আগে থেকেই? না, এটা কিন্তু দীর্ঘদিন ধরেই আছে। এটা আচ্ছা আচ্ছা। এটার একটা নিয়ন্ত্রক সংস্থা আছে, সেটা হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস। তার আন্ডারে আছে ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রাম। তো ডিস্ট্রিক্ট ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রামের যে অফিসটা, সেটাও কিন্তু আইজিএমএ। স্যার যেহেতু আপনি চক্ষু বিশেষজ্ঞ, তো হুম হুম। স্যার কয়েকটা প্রশ্ন আমি হ্যাঁ নিশ্চয়ই করতে নিশ্চয়ই। চাইছি। হ্যাঁ নিশ্চয়ই। স্যার অনেক সময় দেখা যায় বাচ্চাদেরও কিন্তু চোখের সমস্যা হচ্ছে, হুম বাচ্চারাও হুম কিন্তু হুম চোখে চশমা দিয়ে হুম ঘুরছে। হুম। স্যার এটা কেন হয়? কারণ আমরা বলতে পারি যে বয়স হলে আচ্ছা আস্তে আস্তে চোখের পাওয়ারটা হয়তো বা একটু প্রবলেম হতে পারে, কিন্তু হুম। বাচ্চা বয়স থেকেই কেন এরকমটা হয়? এটা নিয়ে এখন বৈজ্ঞানিকরা যেটা বলছেন সেটা হচ্ছে, দেখুন আগেকার দিনে বাচ্চা বয়স থেকে মানুষ মাঠে ঘাটে ঘুরতো, ফুটবল খেলতো, গাছে চড়তো, পাখির পেছনে দৌড়াতো, মাঠে ঘাটে দৌড়াতো। আমরা যেমন মনে করুন, আমরা যারা পথের পাঁচালী পড়েছি, আমরা দেখেছি কিশোর অপু মাঠে ঘাটে যাচ্ছে, ট্রেন দেখতে যাচ্ছে তার দিদিকে নিয়ে। ঘরের মধ্যে তাদের কাজকর্ম কমই ছিল। এখনকার দিনে সামাজিক পরিকাঠামোটা অনেকটা বদলে গেছে। স্কুল বাড়ি এই করছে বাচ্চারা, এবং পাশাপাশি টিভি, মোবাইল ইত্যাদি ইলেকট্রনিক মিডিয়াতেও মাত্রাতিরিক্ত, যতটা দরকার নেই এর চেয়ে বেশি আকৃষ্ট হচ্ছে। যার ফলে কি হচ্ছে, আমাদের বাচ্চাদের কাছের দৃষ্টিটা তৈরি হচ্ছে, দূরের দৃষ্টিটা তৈরি হচ্ছে না। সেই দূরত্বটাই বাচ্চা পাচ্ছে না। সে যে মাঠে যাবে বা গাছে চড়বে, আকাশ দেখবে, পাখি দেখবে, দূরের জিনিস দেখতেই পাচ্ছে না। যার ফলে দূরের জিনিসে পাওয়ারটা একটু সমস্যা দেখা দিচ্ছে। কাছের জিনিস ভালোই করছে, লেখাপড়া করছে, ড্রয়িং করছে, কম্পিউটারে কাজ করছে, মোবাইল দেখছে, সেগুলো হয়তো করছে সে, কিন্তু ওই চর্চার অভাবে যেটা হয়, সেই দূরের জিনিস দেখার চর্চার অভাবে অনেক বাচ্চারই কিছুটা চোখের সমস্যা দেখা দিচ্ছে। অবশ্যই স্যার। স্যার এমনিতে আছে যারা বয়স্করা রয়েছে তাদের ছানি পড়ে যাওয়ার হুম সমস্যা। হুম স্যার এটা কি মানে অনেকে দেখা যায় বুঝতে পারে না। হুম হ্যাঁ? হুম তো স্যার হুম। এটা কিভাবে, কিরকম কোনো সিম্পটম আছে কি এটার, মানে মানে বুঝতে পারবে? মানে অনেক বয়স্করা রয়েছে যারা বুঝতে হ্যাঁ নিশ্চয়ই অসুবিধা নিশ্চয়ই হয়। নিশ্চয়ই। তো স্যার আপনি যদি একটু মানে খুলে বলেন ওই হ্যাঁ, ব্যাপারটা। ছানি জিনিসটা হচ্ছে চোখের যে লেন্স থাকে, সেই লেন্সটা ধীরে ধীরে অস্বচ্ছ হয়ে যায়, যার মধ্যে দিয়ে ভালো করে চোখে আর আলো ঢুকতে পারে না। এই যে মনে করুন এখানে কাঁচ আছে, এটা স্বচ্ছ, আমি যদি একটা টর্চ দিই আপনি ওই প্রান্তে দেখতে পাবেন। কিন্তু এটা যদি অস্বচ্ছ হয়ে যায়, মনে করেন কাপের মতো হয়ে যায়, তাহলে কিন্তু আলোটা ওই প্রান্তে পৌঁছচ্ছে না। ঠিক একই রকম ভাবে আমাদের চোখের ভেতর আলোটা পৌঁছয় না। কেন পৌঁছয় না? লেন্সটা অস্বচ্ছ হয়ে যাওয়ার কারণে। তো এই যে অস্বচ্ছ লেন্স, তার নামই ছানি। তো কি হয়, হালকা হালকা ছানি যখন পড়ে, বেশিরভাগ মানুষই সেটা বুঝতে পারেন না। যারা নিয়মিত পরীক্ষা করান তাদেরটা ধরা পড়ে, যারা নিয়মিত পরীক্ষা করান না ওদেরটা ধরা পড়ে না। কিন্তু আস্তে আস্তে অস্বচ্ছতাটা যখন অতিরিক্ত বেড়ে যায়, তখন দেখা যায় সবকিছু কুয়াশা কুয়াশা লাগে। কোনো ব্যথা থাকে না, কিন্তু ধীরে ধীরে সবকিছুই আরো বেশি কুয়াশা হতে আরম্ভ করে, আরো ঝাপসা, আরো ঝাপসা, আরো ঝাপসা। এরপর এমন একটা সময় আসে যে রুগী কেবলমাত্র দিন এবং রাত্রের পার্থক্য করতে পারেন, আর কিছুই ভালো করে বলতে পারেন না। বা আপনি 1 মিটার দূর থেকে, আধা মিটার দূর থেকে আঙ্গুল দেখালে উনি সেটা বলতে পারবেন না যে আপনি কয়টা আঙ্গুল দেখাচ্ছেন। বা আপনি যদি এরকম একটা ঘড়ি দেখান বা একটা কলম দেখান, উনি কিন্তু বলতে পারবেন না আপনি কি দেখাচ্ছেন। তো এরকম সিচুয়েশনে পৌঁছে যায়, যদিও এই সেরকম পর্যায়ে পৌঁছে যাওয়াটা কাম্য নয়। তো এগুলো নিয়েও আমরা কাজ করছি। তো আমি যেরকম বললাম মোটামুটি ওইভাবেই ক্রমবর্ধমান অস্বচ্ছতা, এটা হচ্ছে ছানির অন্যতম প্রধান লক্ষণ। এটার মধ্যে কিন্তু ব্যথা থাকে না, একটা বিশেষ জিনিস আমাদের খেয়াল রাখতে হ্যাঁ হবে, স্যার, এই ব্যথা থাকে জন্যই না। কিন্তু অনেকে বুঝতে পারে হ্যাঁ, না। ব্যথা থাকেন না বলেই অনেক সময় ওরা চেক আপের জন্য আসেনও না। এটা সত্যি বলেছেন। স্যার যদি আপনি আমাদের দর্শকবৃন্দদের, হুম, আমাদের যেহেতু চোখ একটা অমূল্য সম্পদ, চোখ নিশ্চয়ই ছাড়া মানে আমরা সত্যি অন্ধ। নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার চোখের যত্ন নেওয়াটা হুম। আপনি যদি একটু সুন্দরভাবে তুলে ধরেন, প্রত্যেকটা, আমি মনে হ্যাঁ করি দর্শকবৃন্দরা খুব হ্যাঁ উপকৃত নিশ্চয়ই। হবে। হ্যাঁ নিশ্চয়ই। আমি দর্শক বৃন্দদের উদ্দেশ্যে চোখের যত্ন নেওয়ার কয়েকটা সাধারণ বিষয় আমি তুলে ধরছি।
এক নম্বর হচ্ছে ছোটবেলা থেকেই চোখের যত্ন নেওয়া উচিত। ছোটবেলা থেকেই চোখের যত্ন নেওয়া উচিত এবং নিয়মিত পাওয়ার এগুলো পরীক্ষা করে রাখা উচিত। পাওয়ার পরীক্ষা করার জন্য যে খুব বড় হসপিটালে আসতে হবে এমনও কিন্তু কোনো কথা নেই, কারণ এখনকার দিনে এমনকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও কিন্তু অনেক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই পাওয়ার পরীক্ষারও ব্যবস্থা আছে। তাছাড়া অতিরিক্ত টিভি মোবাইল এগুলি না দেখা, বা যেখানে অতিরিক্ত আলোর ব্যবহার হচ্ছে এরকম জায়গায় যথাসম্ভব এড়িয়ে চলা, সূর্যের দিকে না তাকানো, বা দেখা যাচ্ছে ওই অনেক সময় আয়রন স্টিল ইন্ডাস্ট্রিজে গ্রিল ইয়ে হয়, গ্রিল যখন তৈরি করে তখন ওয়েল্ডিং হয়, এগুলির দিকে না তাকানো, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে চোখকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। শরীরের সব জায়গাকেই যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তেমন চোখকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এবং চোখকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অপ্রয়োজনে চোখে হাত না দেওয়া। মেডিকেল সায়েন্সে একটা কথা আছে যে হ্যান্ডস আর দ্য কমনেস্ট সোর্সেস অফ ইনফেকশন। হাত থেকে যত ইনফেকশন হয় অন্য কোনো কিছু থেকে অতটা ইনফেকশন হয় না। আমাদের হাতের মধ্যেই প্রচুর পরিমাণে জীবাণু থাকে, এবং আমরা যথেচ্ছভাবে যদি চোখে হাত দিই তাহলে কিন্তু সেই জীবাণুগুলো হাতের আঙ্গুল থেকে চোখে ঢুকবে এবং ক্ষতি করবে। তারপর যেমন চোখ ধুয়ে রাখা, অনেকে ভাবেন খুব বেশি করে চোখ ধুলে চোখ বেশি পরিষ্কার থাকবে, ওটা কিন্তু তা কিন্তু নয়। চোখের মধ্যে যেটা আছে চোখের জল বা অশ্রু যেটা, সেটা কিন্তু জল নয়, সেটার মধ্যে বিভিন্ন শারীরিক রাসায়নিক বা ইলেকট্রোলাইট গুলো থাকে। আর জল তো জল, আমরা জানি পানীয় জল, তো পানীয় জল কিন্তু চোখের জলের বিকল্প হতে পারে না। কাজেই ঘন ঘন জল দিলেই চোখ ভালো হয়ে যাবে এমন না হয়ে, হ্যাঁ স্যার, অনেক সময় দেখা যায় পোকা পড়লেও কিন্তু জল দিয়ে ধুতে। হঠাৎ হ্যাঁ হঠাৎ হ্যাঁ হ্যাঁ। একবার দুবার আমি দিলাম ঠিক আছে, ইমার্জেন্সি কন্ডিশনে আমি দিতেই পারি, কিন্তু রোজ 4 বার 5 বার করে জল দিয়ে ধুলে কিন্তু হিতে বিপরীত হবে। যেমন চোখের জলের মধ্যে অ্যান্টিবডি থাকে, বিভিন্ন ধরনের জীবাণুনাশক পদার্থ থাকে, আমরা যদি অতিরিক্ত জল দিই তাহলে কিন্তু এগুলো ধুয়ে যায়, চোখের ন্যাচারাল যে জিনিসগুলো এগুলো কিন্তু ধুয়ে যায়, এটা একটা কথা। এছাড়া চোখের যত্নের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে চোখে যাতে আঘাত না লাগে। আমরা যে কোনো স্পোর্টসে গেলেই চোখে আঘাত লাগার একটা সম্ভাবনা থাকে, সেখানে বাঁচিয়ে চলতে হয়। তাছাড়া এখন আমরা পত্রিকা খুললে বা নিউজ চ্যানেল খুললে প্রায়ই যেটা দেখতে পাই অ্যাক্সিডেন্ট হয়, তো সেই ক্ষেত্রেও আমাদের খুবই সাবধানে থাকা উচিত। বা আরো একটা জিনিস হয়, যেমন বাচ্চারা হাতের কাছে বিভিন্ন অ্যাসিড বা বিভিন্ন কেমিক্যাল পেলে এগুলোর মধ্যে হাত দিয়ে হাত আবার চোখে দিতে পারে, এগুলো কেমিক্যাল ইনজুরি, এগুলো থেকে সাবধান থাকা উচিত। আরো একটা জিনিস যেটা আমরা দেখি ত্রিপুরায়, সেটা হচ্ছে ওই যখন রাবার প্রসেসিং হয়, রাবার প্রসেসিং এর যে বিভিন্ন কেমিক্যাল গুলো এগুলো আমরা প্রায়ই চোখে ছিটা পড়তে দেখি। আমরা যখন হাসপাতালে বসি এই ধরনের জিনিস আমরা প্রায়ই দেখি। বা অনেক সময় যারা ডেকোরেটরের কাজ করেন তারা ডেনড্রাইট ফেভিকল এগুলি দিয়ে এই মনে করেন ডেকোরেটরের ফ্লেক্স লাগাচ্ছেন, ফুল পাতা এগুলো লাগাচ্ছেন, বিয়ের প্যান্ডেলের মধ্যে লাগাচ্ছেন, তখন প্রায়ই এই ফেভিকল ডেনড্রাইট এগুলো আমরা পড়তে দেখি। তো সেখানেও আমরা একটা পাওয়ার ছাড়া চশমা বা সানগ্লাস এগুলো ব্যবহার করলে কিন্তু অনেকটাই আটকানো যায় চোখের ক্ষতি। স্যার, আমরা আমাদের মানে আমার পার্সোনাল একটা প্রশ্ন আছে। আমরা মেয়েরা কিন্তু মেকআপ করতে গেলে বা অনেক সময় অনেকেই আছে লেন্স লাগায় চোখে। স্যার, ওই লেন্স লাগানোটা কি চোখের মানে অবশ্যই তো জানি যে প্রত্যেকদিন ইউজ করা ঠিক নয়, কিন্তু ওকেশনালি অনেক সময় পড়তে লাগে। তো স্যার, এটা কি চোখের জন্য ক্ষতিকারক, অতিরিক্ত ক্ষতিকারক? অতিরিক্ত ক্ষতিকারক বলা যায় না, যদি সঠিক পদ্ধতিতে যদি ব্যবহার করে তাহলে হঠাৎ করে কোনো একটা অকেশনে মেকআপ হিসাবে পরাও যায়। বা যারা নিয়মিত অভিনয় করেন তারা কিন্তু অনেক সময় পরেন। অবশ্যই, কারণ স্যার অনেক সময় দেখি নিউজ ফিডে হুম হুম যারা লেন্স পড়ছে তাদের হুম সমস্যা হচ্ছে, তার জন্যই আপনার কাছ থেকে জানা হ্যাঁ, যে। খুব সাবধানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সম্ভব হলে একজন দৃষ্টি বিশেষজ্ঞ বা চক্ষু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এগুলো ব্যবহার করাই ভালো। মানে অন্তত শিখতে কিছুদিন সময় লাগে জিনিসগুলো। মানে স্যার, আপনারা কি মানে এই যে লেন্স গুলো হুম এগুলো হুম কি আপনার পরীক্ষা করে মানে দিতে পারেন নাকি যে? হ্যাঁ, এগুলো পরীক্ষা করার ব্যবস্থা আছে। বা আচ্ছা। তবে মেকআপ পারপাসে বা অভিনয়ের জন্য যেগুলো করা হয় ওগুলোতে অত কিছু পাওয়ার ক্যালকুলেশনের ব্যাপার থাকে না, থাকলে করা যাবে।
অবশ্যই স্যার। স্যার আমি মনে করি দর্শকবৃন্দরা অনেক কিছু জানতে পারবে। বিশেষ করে এই ব্যাপারটা লেন্সের ব্যাপারটা আমার হুম কাছে হুম হুম অনেকেই মানে হুম বলে বা আমরা নিজেরাও ওই ওইটাতে একটা কনফিউশন এ থাকি। লেন্স ব্যবহার করাটা কি এটা তো অবশ্যই জানি ভালো নয়। তারপরেও মাঝে মধ্যে কিন্তু আমরা সাজের কারণে সাজ হঠাৎ হঠাৎ একদিন ব্যবহার করা যেতে পারে, তবে এই কথাটাই আমি বারবার বলবো, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং সম্ভব হলে কোনো একজন চক্ষু বিশেষজ্ঞ বা দৃষ্টি বিশেষজ্ঞ অর্থাৎ অপটোমেট্রিস্ট যারা আছেন অন্ততপক্ষে ওদের তত্ত্বাবধানে জিনিসটা করা ভালো। অবশ্যই স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আপনি বলেছিলেন যে আই ডোনেট যে করে। হুম স্যার হুম হুম কিরকম মানে আমাদের ত্রিপুরাতে কিরকম মানুষ আই ডোনেট করছে? ত্রিপুরাতে আই ডোনেশন খুব একটা বেশি হয় না, বছরে হয়তো 4 জন 5 জন হয়তো ডোনেট করেন। আচ্ছা স্যার। আমি আসলে একটা কথা হচ্ছে হুম হুম মানুষের চোখের সমস্যাটাই বেশি হুম ডোনেট করাটা তারপরেও যে এটা হচ্ছে বছরে এটা অবশ্যই। স্যার আরেকটা যেহেতু আপনি আইজিএম এর সম্বন্ধে বলেছিলেন যে একটা হুম টপিক নিয়ে আপনি হুম আলোচনা করবেন। তো হুম, সেখান থেকে একটা প্রশ্ন যে ইনফরমেশন যে টেকনোলজি হ্যাঁ। যে জোয়ার এসেছে হুম ওইটা আইজিএম এ কিভাবে মানে কিভাবে নিচ্ছে এটা? মানে কিভাবে হচ্ছে? এটা যদি একটু তুলে ধরেন হুম হুম দর্শকবৃন্দদের হুম সামনে। এটা একটা ভালো প্রশ্ন করেছেন। সত্যিই বলেছেন যে ইনফরমেশন টেকনোলজি যারাই ব্যবহার করছে এরা অনেকটাই এগিয়ে যাচ্ছে বা নিজেদের কর্মপদ্ধতিতে একটা বিশাল পরিবর্তন আনতে সক্ষম হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা পজিটিভ দিকে। যেমন মনে করুন আপনি ব্যাংকে যেতেন আগে, তো সেখানে একবার টিপ সই, একবার কলমের সই, একবার এটা একবার সেটা, তারপর মোটা মোটা খাতা থাকতো। হুম। তো এখন গেলে কি হয়, কোথাও হয়তো আপনার ফেস স্ক্যান হয়ে যাচ্ছে, কোথাও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হয়ে যাচ্ছে, তারপর আপনি পকেট থেকে কিছু একটা বের করে একটা মেশিনে ঢোকাচ্ছেন, আপনার যা করার আপনি করে ফেলছেন, টাকা জমাও দিয়ে দিচ্ছেন, টাকা তুলছেন, বা এমনও হচ্ছে আপনি হয়তো ব্যাংকেই যাচ্ছেন না, ঠিক আছে, আপনার স্যালারি কেউ একজন একটা ইউপিআই বা কোনো একটা সিস্টেমে এনইএফটি করে আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছেন, আপনিও এমনকি এটিএমেও যাচ্ছেন না, বাড়ি থেকেও বেরোচ্ছেন না, আপনি মোবাইল ব্যবহার করেই আপনার হ্যাঁ, কেনাকাটা করে গুগল পে, ফেলছেন। ফোন পের মাধ্যমে হ্যাঁ, তো হয়ই। এক্স্যাক্ট না, হ্যাঁ। আমি কোনো কোম্পানির নাম নিতে চাইছি না। হ্যাঁ, না ইউপিআই, এটাই হুম, ইউপিআই যে ইয়ে থাকে। সোজা কথা ইন্টারনেট ব্যবহার করে আপনি করে ফেলছেন। ঠিক সেরকম ভাবেই আমরা আইজিএম হসপিটালেও ইদানিং ইন্টারনেট ব্যবহার করে অনেক কিছু করার চেষ্টা করছি। যেমন একটা সরকারি স্কিম আছে, সেটার নাম হচ্ছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। এই আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আন্ডারে পেশেন্ট হাসপাতালে আসার আগে থেকেই এই মিশনের সাহায্য নিতে পারবেন যদি ওনার কাছে ইন্টারনেট থাকে বা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে। যেমন উনি ঘরে বসেই ডাক্তারের বুকিংটা করে ফেলতে পারবেন। স্যার এটা কি সম্ভবত আয়ুষ্মান কার্ড যেটা বলা হয়? আয়ুষ্মান কার্ডটা কিন্তু অন্য জিনিস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আয়ুষ্মান কার্ডটা চিকিৎসা শুরু হওয়ার পর প্রযোজ্য। আমি যেটা আচ্ছা, বলছি এটা হাসপাতালে আসার আগে থেকেই প্রযোজ্য। আমাদের বিভিন্ন অ্যাপ আছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আন্ডারে। সেই অ্যাপগুলো যদি উনি ডাউনলোড করেন তাহলে হাসপাতালে এসে ঢোকার আধা ঘন্টা আগেই উনি কিন্তু একটা সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। ডক্টর বুকিং আচ্ছা, হয়ে গেল তার। তারপর হাসপাতালের কাউন্টারে একজন থাকবেন, ওনাকে সেই সিরিয়াল নাম্বারটা বললেই হবে। আমার নাম এটা, আমার বাবার নাম সেটা, আমার ফোন নাম্বার সেটা, আমার ঠিকানা অমুক জায়গায়, এরকম এত কিছু বলতে হবে না। আমি শুধু এই কথা বলবো আমার সিরিয়াল নাম্বার 101, কারণ ডাটাগুলো আমি আগেই আমার মোবাইলে বা মানে স্যার কম্পিউটারে ইনপুট করে দিয়েছি। আমরা যেরকম ভাবে বাইরের ডক্টর মানে হুম অনলাইনে বুকিং হুম করি সেটা হুম আইজিএম এ চালু হয়ে গেছে। হুম অনেক, শুধু আচ্ছা, আইজিএমে নয়, অনেক জায়গাতেই চালু হয়ে গেছে, আইজিএমে তো ফুল ফোর্সে চলছে। আচ্ছা অবশ্যই স্যার। হ্যাঁ, এরপরে কিন্তু এরপরে আছে আবার রুগী যদি ভর্তি হন তাহলে সেই রুগীর ডাটা, কোন চিকিৎসক তাকে চিকিৎসা করছেন, রোগীর কি রোগ হয়েছে, রোগের নাম, উনি কি ওষুধ পেয়েছেন, কতদিন হসপিটালে থেকেছেন, কবে ছুটি হয়েছে, ছুটির সময় ওনাকে কি কি ওষুধ দেওয়া হয়েছে বা আদৌ কোনো অপারেশন হয়েছে কিনা, বা উনি যদি রোগী যদি বেবি ডেলিভারি করে থাকেন, সেই বেবি মেল না ফিমেল, বেবির ওজন কত ছিল, বেবি জন্মের সময় কতখানি সুস্থ ছিল, এ ধরনের জিনিস। তারপর বেবির জন্য কোনো ওষুধ লাগবে কিনা, মাদারের জন্য কোনো ওষুধ লাগবে কিনা, এসব জিনিস কিন্তু সব আমরা অনলাইনে ইনপুট করে দিতে পারছি। এটার নাম হচ্ছে ই হসপিটাল। এই আচ্ছা স্কিমগুলো আমাদের এখানে চলছে। আপাতত অবশ্যই ভালো 3টে দিক একটা। ডিপার্টমেন্টে আছে, ধীরে ধীরে সারা হাসপাতালে এগুলো ছড়িয়ে পড়বে। অবশ্যই খুব ভালো দিক একটা কারণ ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা মানুষের জন্য মানে খুবই ভালো দিক আমি মনে করি হুম এর হুম, অনেকটা সুবিধাজনক হয়ে যাচ্ছে নিশ্চয়ই ব্যাপারটা। নিশ্চয়ই।
স্যার, আপনি যেহেতু আপনার কথার মাধ্যমে পজিটিভ জিনিসটা এনেছেন, হুম হুম। আজকে আপনি আমাদের পজিটিভ বার্তায় এসেছেন। স্যার, কিরকম লাগছে আপনার আমাদের পজিটিভ বার্তায় এসে? পজিটিভ বার্তায় এসে আমার খুব পজিটিভ ফিল হচ্ছে, এবং আমি পজিটিভলি এটা আশা করি যে আপনারা আরো দিনের পর দিন উন্নতি করুন এবং আরো অনেক পজিটিভ নিউজ মানুষকে শোনান। অবশ্যই স্যার। স্যার, আমাদের দর্শকবৃন্দদের মধ্যে একজন রয়েছে, হুম আপনার হুম, কাছে কিছু কোশ্চেন করবে। নিশ্চয়ই। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, ঠিক আছে। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন, এবং আমার আগের কথাগুলো যে আপনি মনোযোগ দিয়ে শুনেছেন এটা আমার মনে হচ্ছে, কারণ হাতে ইনফেকশনের কথাটা আমিই বলেছিলাম। অ্যালার্জি মাঝে মাঝে হয়, অবশ্যই হয়। প্রথমত যে জিনিসগুলো থেকে অ্যালার্জি হয় সেটা আমাদের চিনতে হবে। সবার ডিম খেলে অ্যালার্জি হবে বা সবার চিংড়ি মাছ খেলে অ্যালার্জি হবে এমন কিন্তু নয়। কার কোনটা থেকে অ্যালার্জি হচ্ছে সেই জিনিসটা আমরা প্রথমে চিনে নেব, সেটাকে এড়িয়ে চলবো। যেমন মনে করুন, আমিও হাসপাতালে যখন বসি তখন দেখি, মানুষের হিস্ট্রি নিলে দেখতে পাই অনেকেরই মশার ধূপ থেকে অ্যালার্জি হয়, বিশেষ করে চোখে। বা অনেকে আছেন বিছানার চাদর, বালিশের ওয়ার্ড, এগুলো যখন ওরা পরিষ্কার করেন সাবানটা ভালো করে দূর হয় না, খানিকটা সাবান রয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা দেখতে হবে, আমরা যে বালিশের ওয়ার্ড ধুচ্ছি, বিছানার চাদর ধুচ্ছি, এগুলোর মধ্যে সাবান রয়ে গেল কিনা, মশার ইয়ে আছে কিনা, বা বিছানার মধ্যে বেড়াল কুকুর এগুলো উঠছে কিনা। বেড়াল কুকুর উঠলে কিন্তু অ্যালার্জি হওয়ার খুবই সম্ভাবনা। এই জিনিসগুলো ঘরের মধ্যে মাকড়সার জাল, এগুলো আমরা হতে দিতে পারবো না। এই জিনিসগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। আর এর সঙ্গে যদি মাঝে মাঝে হাত দিয়ে চুলকাতেই হয় তাহলে হাতটা একটু ধুয়ে নিলেই হবে। এটা গেল একটা কথা। আরেকটা জিনিস হলো, না, কাপড় জিনিসটা কিন্তু একদমই ভালো নয়। কাপড় স্টেরাইল নয়, আপনি বরঞ্চ সাবান দিয়ে হাতটা ধুয়ে একটু চোখ কচলে নিতে পারেন। এতেও যদি না হয় তখন আমাদের কোনো একজন চিকিৎসকের কাছে আপনি যাবেন। চিকিৎসকরা নিশ্চয়ই আপনাকে, যদি কোনো ওষুধ লাগে, চিকিৎসকরা স্লিট ল্যাম্প বলে একখানা যন্ত্র আছে, তার সাহায্যে আপনার চোখ পরীক্ষা করে চিকিৎসকরা নিশ্চয়ই আপনাকে ওষুধ লিখে দিতে পারবেন। মন্টেলুকাস্ট ট্যাবলেট আপনার যদি প্রতিদিনই খেতে হয়, তো সেটা জন্য আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা নিরীক্ষা না করে বলা যাবে না যে এটা সত্যি আপনার খাওয়া উচিত বা উচিত নয়। তো এই মুহূর্তে আহ, এখানে যেহেতু হসপিটাল সেটিংস নেই, আমি চাইবো আপনি একদিন আমাদের হসপিটালে আসুন, আপনাকে আমরা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখব হ্যাঁ এর স্যার। পরবর্তীকালে আর কি প্রয়োজন বা আদৌ কিছু প্রয়োজন আছে কিনা। ধন্যবাদ, অনেক স্যার, ধন্যবাদ। আর যেহেতু অ্যালার্জির ব্যাপারটা উঠেছে, স্যার, আমাদের কিন্তু অনেক সময় অনেকে বলে যে সান অ্যালার্জি, আমাদের চোখে অনেক হুম সময় হুম হুম রিফ্লেক্ট পড়ে, মানে সূর্যের আলো থেকে কিন্তু চোখ অনেক পরিমাণে ইচিং হয় এবং ফুলে যায়। হুম স্যার, হুম। এটাও কি মানে আমি মানে সূর্যের আলো থেকে যে হচ্ছে ব্যাপারটা, এটার জন্য কি কোনো স্পেশাল ট্রিটমেন্ট আছে কিনা? হ্যাঁ, দেখুন, সরাসরি সূর্যের আলো কিন্তু চোখের জন্য ভালো নয়। সূর্যের আলো যাতে সরাসরি চোখে না পড়ে সেটার জন্য আমাদের সচেষ্ট থাকা উচিত। সেক্ষেত্রে আমরা সানগ্লাস ব্যবহার করতে পারি, বা ব্লু কাট লেন্স বলে একটা জিনিস আছে সেটা ব্যবহার করতে পারি। টুপি, ছাতি, ওড়না, যার যেরকম পছন্দ সেরকম আমরা ব্যবহার করতে পারি। তো অনেকের এটা হয়, ফটো সেন্সিটিভিটি বলে এটাকে। ফটো সেন্সিটিভিটি হলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে কথাবার্তা বলা উচিত, এবং যতক্ষণ আমি চিকিৎসককে না দেখাচ্ছি ততক্ষণ উজ্জ্বল আলো বা উজ্জ্বল সূর্যালোক সরাসরি যাতে চোখে না পড়ে সেজন্য ছাতা, ওড়না, সানগ্লাস, টুপি, যার যেরকম পছন্দ সেরকম ব্যবহার করা উচিত। হ্যাঁ, এই সমস্যাটা স্যার আমি অনেক জায়গায় দেখেছি, অনেকের এটা হয়, হয়েছে। হয়, এটা হয়। চোখ প্রচন্ড চুলকাচ্ছে, হুম ফুলে হুম যায়, হুম জিনিসটা হয়। হুম। তো স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদেরকে এতটা সময় দিয়েছেন। ঠিক আছে। আপনার মূল্যবান বক্তব্য আশা করছি প্রত্যেকটা মানে ত্রিপুরাবাসী নয়, যেখানে যেখানে আমাদের এই প্রোগ্রামটা পাবলিশড হবে, প্রত্যেকটা মানুষ উপকৃত হবে। কারণ নিশ্চয়ই সরাসরি নিশ্চয়ই। এরকমভাবে অ্যাডভাইস দেওয়াটা আমরা সময় পেয়ে উঠি না, আপনাদের সঙ্গে আপনারা সময়ও দিতে পারেন না বা আমরাও পাই না, যার কারণে আমরা মানে এই অ্যাডভাইসগুলো আমরা দিতে পারি না। তো আশা করছি যে প্রত্যেকে খুব ভালোভাবে আপনারা আমাদের ডাক্তারবাবু কথা শুনবেন এবং ঠিক মতো সব কিছু পালন করবেন। এবং এই চোখ একটা অমূল্য জিনিস, এটা মানে কি বলবো, এটার কোনো ভাষা নেই, এটা না থাকলে জীবনটাই অন্ধকার। স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এখানে এসেছেন। স্যার, লাস্ট একটা প্রশ্ন করব আমাদের পজিটিভ বার্তা নিয়ে, আপনি যদি কিছু বলেন এবং আমাদের যে এখনকার জেনারেশন রয়েছে হুম। ওদের উদ্দেশ্যে যদি কিছু একটা পজিটিভ ভাইবস দিতে চান। হ্যাঁ, বর্তমান প্রজন্মকে কোনো যদি পজিটিভ মেসেজ দিতে হয় তাহলে আমি এটাই মেসেজ দেব যে হেলথ ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট।
আমরা যত কিছুতেই যা লগ্নি করি, এর মধ্যে আমাদের শ্রেষ্ঠ লগ্নি হচ্ছে আমাদের স্বাস্থ্য। স্বাস্থ্য ঠিক থাকলে মোটামুটি বাকি সব কিছুই ঠিক করার একটা ব্যবস্থা হয়। স্বাস্থ্য যদি ঠিক না হয়, অন্য কোনো কিছু, যে কোনো কিছুই ঠিক করা অত্যন্ত ডিফিকাল্ট। তো স্বাস্থ্য ঠিক রাখার জন্যে আমাদের বেশ কয়েকটা জিনিস মেনে চলতে হবে, যেমন সঠিক খাদ্যাভ্যাস। সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন, নিয়মিত পরিমাণে বিশ্রাম করুন, নিজের হবিকে সময় দিন, শখকে সময় দিন। সারাক্ষণ কেবল কাজ করলেই হয় না, অবশ্যই বিশ্রাম স্যার। এবং হবিকে সময় দিন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, রাস্তায় যখন চলাফেরা করবেন যানবাহন সাবধানে চালান, নেশার হাত থেকে দূরে থাকুন। আমি আপাতত এই কয়েকটাই পজিটিভ মেসেজ দিতে পারবো। একদম স্যার, কারণ আমাদের এই নেশা জিনিসটা সত্যি খুব আকৃষ্ট করে যাচ্ছে এখনকার জেনারেশনের ছেলে মেয়েদের উপর। আমি চাইবো যে আপনার মেসেজটা প্রত্যেকটা মানুষ দেখুক এবং পজিটিভ নিশ্চয়ই, নিশ্চয়ই। ভাইবসগুলো নেক। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি যে এই মূল্যবান সময়গুলো আমাদেরকে ঠিক দিয়েছেন। আছে, চিকিৎসকের কিছুটা সামাজিক দায়বদ্ধতা তো থাকেই। একদম স্যার, আপনারা আমাদের পাশে না থাকলে আমরাও সুস্থ থাকবো না, এটা তো অবশ্যই। অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দদের। আবারও আমাদের প্রত্যেক দিনকার মতো প্রত্যেক দিন আমরা চলে আসবো আপনাদের সামনে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।